মির্জা ফখরুলের জন্য বঙ্গভবনের দুয়ার খুলে দিল বিএনপি। সংবিধানের ৭০ অনুচ্ছেদ না থাকলে জয়ী হতেন অলি আহমদ, দাবি ১১ দলের। প্রধানমন্ত্রীর ভারত সফরের দিনক্ষণ ঠিক হয়নি। দিল্লির স্বার্থ হাসিলের হাতিয়ার হাসিনা, অভিযোগ রিজভির। জবাবদিহিতা চান নাহিদ। প্রধানমন্ত্রীর সঙ্গে ৫০ মার্কিন ব্যবসায়ীর বৈঠক। বাংলাদেশের দীর্ঘমেয়াদী বিনিয়োগের আহ্বান জানালেন সরকার প্রধান। ১ ঘন্টা কারেন্ট পাচ্ছে, ১ ঘন্টা বন্ধ যাচ্ছে। অবস্থা খুবই খারাপ, তার মধ্যে আমাদের ব্যবসার অবস্থা অত্যন্ত খারাপ। আসলে আমরা চরম ভোগান্তির মধ্যে আছি। গ্রামের পর এবার লোডশেডিংয়ের ধাক্কা রাজধানীতেও। ফিলিং স্টেশনেও তীব্র ভোগান্তি। অসহায়ত্ব জানালেন জ্বালানি মন্ত্রী। চট্টগ্রামে অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে ৪ কোটি টাকা গায়েব। ক্যাশ ইনচার্জ সহ গ্রেপ্তার ২। তদন্তে পুলিশ, মুখে কুলু পেটেছে ব্যাংক। যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ দীর্ঘায়িত হলে শত্রুর ভূখণ্ডে গিয়ে হামলা চালানোর পরিকল্পনা ইরানের। বাড়ছে ইরান যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির মেয়াদ। দর্শক, আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং আমন্ত্রণ স্টার নিউজ প্রাইমে। আপনাদের সঙ্গে আছি আমি মনিরুল ইসলাম। এতক্ষণ আমাদের শিরোনামগুলো দেখছিলেন, এবারে বিস্তারিত। বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সচিবালয়ে জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠকের পর তার হাতে দলীয় মনোনয়নপত্র তুলে দেন প্রধানমন্ত্রী। এতে মহাসচিব, স্থায়ী কমিটির সদস্য পদ এবং মন্ত্রিত্ব থেকে সরে দাঁড়ালেন মির্জা ফখরুল। সব জল্পনা কল্পনার অবসান, অবশেষে বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে সচিবালয়ে দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বসেন বিএনপি চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান। আলাপ আলোচনা শেষে মির্জা ফখরুলের হাতে তুলে দেন দলীয় মনোনয়ন। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ায় দলের মহাসচিব ও স্থায়ী কমিটির পদ ছেড়েছেন মির্জা ফখরুল। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি প্রার্থী হয়েছেন দলের সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রার্থী হওয়ার সাথে সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব এবং জাতীয় স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন। ২৪ জুলাই মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করলে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নেন স্পিকার হাফিজউদ্দিন আহমদ। সব ঠিক থাকলে বঙ্গভবনের অভিভাবক হচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সিফাত শাহরিয়ার, স্টার নিউজ, ঢাকা। সবচেয়ে দুঃসময়ে ছিলেন দলের কাণ্ডারি। ছিলেন সব আন্দোলন সংগ্রামের মূল ভাগে। সহ্য করেছেন স্বৈরশাসকের জেল, জুলুম আর অত্যাচার। সেই বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ারের যোগ্য সম্মান তাকে দিল বিএনপি। দল সরকার ছাপিয়ে এবার তিনি হচ্ছেন রাষ্ট্রের অভিভাবক। যাচ্ছেন বঙ্গভবনে। আমরা শুধু আমাদের মনের কথাটা শুনেছিলাম, শুধু একটা স্বপ্নকে তাড়া করেছিলাম, দেশটা মুক্ত হবে, একটা গণতান্ত্রিক রাষ্ট্র হবে বাংলাদেশ। কবিতার মতো পরশ বুলিয়ে যায় তার কথামালা। বিরল এক মানবিক সত্তা নিয়ে বাংলাদেশের মানুষের সামনে দাঁড়িয়ে বলনে কথনে ভাষিক মাধুর্যে ছাপিয়ে গেছেন অন্য সবাইকে। পলিমাটির মতো কোমল তার মন, কিন্তু সবচেয়ে কঠিন সময়ে ছিলেন তিনি কাণ্ডারি। নেতৃত্বের পরতে পরতে সংগ্রামের তীব্র আকাঙ্ক্ষায় উদ্ভাসিত। সহজ নয়, বহু পথ পাড়ি দিতে হয়েছে তাকে। ৬৯-এর গণ অভ্যুত্থান, ভাসানীর ন্যাপ, জিয়ার সচিবালয়, এরশাদের জেলা রাজনীতি, খালেদার মন্ত্রিসভা, হাসিনার জেলখানা, তারেক রহমানের মন্ত্রিসভা। ঠাকুরগাঁওয়ের সন্তান আজ বাংলাদেশের রাজনীতিতে সুন্দর বিকল্পের সন্ধান। শোনেন আমার কথা আগে শোনেন, আপনি কিন্তু পলিটিক্যাল লিডারের মতো কথা বলছেন। না পলিটিক্যাল লিডার, আমি একজন আইন শৃঙ্খলা রক্ষা কমিটির সদস্য। আমি একদম ওইভাবে কথা বলছি, আমি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আমার প্রশ্নের উত্তরটা আপনি দেবেন, বাস হয়ে গেল। রাজনীতির পাঠ তার পরিবার থেকেই। এক চাচা উইং কমান্ডার এস.আর. মির্জা ছিলেন ৭১-এ মুজিবনগর সরকারের ইয়ুথ ক্যাম্পের পরিচালক। আরেক চাচা মির্জা গোলাম হাফিজ জিয়াউর রহমানের ভূমিমন্ত্রী, দ্বিতীয় জাতীয় সংসদের স্পিকার, পরে খালেদা জিয়ার আইনমন্ত্রী। বাবা মির্জা রুহুল আমিন ছিলেন মুসলিম লীগের রাজনীতিবিদ। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার ক্ষেত্রে বিএনপি সবসময় একটা ইতিবাচক ভূমিকা পালন করেছে। ৬২ থেকে ৬৬ দুইবার পূর্ব পাকিস্তানের প্রাদেশিক পরিষদে যান। ঠাকুরগাঁও পৌরসভার মেয়র ছিলেন ১৭ বছর।
তবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যাত্রাটা বাবার চেয়ে ভিন্ন। ৬৯-এর গণঅভ্যুত্থানের বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির এই ছাত্র ছিলেন পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নে বামপন্থী সংগঠক, মুসলিম লীগের ঘোর বিরোধী। শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে ছিলেন সবার প্রিয়। ৮৮-তে হলেন পৌর চেয়ারম্যান, তারপর বিএনপিতে। দীর্ঘ এই পথে কত কিছুই পাড়ি দিতে হয়েছে তাকে। দল যখন ভাঙনে, দল যখন সংকটে, তিনি ছিলেন একজন যোদ্ধা, বেগম খালেদা জিয়ার এক বিশ্বস্ত সেনাপতি। আমরা যারা রাজনীতি করি, আমরা ধরে নিয়েছি যে আমরা আপনার শেষ জীবন আমাদের হয় জেলে কাটবে অথবা ফাঁসিতে ঝুলতে হবে। চেয়ারপারসন কারাগারে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান লন্ডনে, তাই পুলিশের সামনে, আদালতের বারান্দায়, প্রেস ব্রিফিংয়ের মাইক্রোফোনে ওই এক মুখ। সহযোদ্ধাদের কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছেন তিনি রাজপথে। গুম করে দেয় বাচ্চাগুলো এখানে দাঁড়িয়ে স্প্রিং বললো আপনাদের সামনেই, যে বাবার সঙ্গে ঈদ করতে চাই। সেই দেশ এর জন্য যুদ্ধ করেছিলাম। নিজের হিসেবে 11 বার জেলে গেছেন, 3.5 বছরের কারাবাস। কিন্তু সব কিছুকে পেছনে ফেলে তিনি এখন বিজয়ী। বিএনপি সরকার ক্ষমতায় এলো, তখন তিনি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে। এবার রাজনীতির মাঠ পেরিয়ে যথাযথ সম্মানের পূর্ণতা পাওয়ার অপেক্ষায়। তোমার মুখের দিকে চেয়ে আছে বাংলার ভোরের আকাশ, এদেশের গুলমলতা ছুতে চায় পল্লবিত আঁচল তোমার। যেন এক প্রতিশ্রুতি হেঁটে যায় আমাদের কণ্টকিত কালের ভেতরে। তরিকুল ইসলাম সৌরভ, স্টার নিউজ, ঢাকা। রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে বিএনপি ও অলি আহমেদের পক্ষে ইসিতে মনোনয়নপত্র জমা দিয়েছে 11 দল। এ সময় জামাত নেতা হামিদুর রহমান আজাদের দাবি, সংবিধানের 70 অনুচ্ছেদ না থাকলে জয়ী হতেন অলি আহমেদই। এছাড়া সচিবালয়ে বিএনপি নেতাদের বৈঠক নিয়ে বাগযুদ্ধে জড়ায় দুই দলই। দীর্ঘ ৩৫ বছর পর হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট। একাধিক প্রার্থী না থাকায় ১৯৯১ সালের পর সব নির্বাচনেই রাষ্ট্রপ্রধান হয়েছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। বৃহস্পতিবার মনোনয়নপত্র জমার শেষ দিন। শুরুতেই নির্বাচন কমিশনে আসেন 11 দলের প্রতিনিধিরা। নির্বাচনী কর্তা এএমএম নাসিরউদ্দিনের কাছে জমা দেন অলি আহমদের মনোনয়নপত্র। পরে বেলা ৩টায় আরও অলি আহমদের নামেই দেয়া হয় আরেকটি মনোনয়নপত্র। ইসিতে জামায়াত নেতা হামিদুর রহমান আজাদ বলেন, গণভোটের রায় বাস্তবায়ন হলে 11 দলীয় জোট প্রার্থী জয়ী হতেন। গণভোটের রায় যদি বাস্তবায়ন হতো তাহলে আজকে আমরা আশা করতাম কর্নেল অলি সাহেব বিপুল ভোটে বিজয়ী হতেন, কারণ সংসদ সদস্যদের কাছে উনি একজন যোগ্য প্রার্থী। বেলা 2:30টার দিকে ইসিতে আসেন বিএনপি প্রতিনিধি দল। এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্রটি গ্রহণ করেন রাষ্ট্রপতি নির্বাচনের কর্তা। এ সময় বিএনপির পক্ষ থেকে জুলাই সনদ বাস্তবায়নে সবকিছু করা হবে বলে জানান চিফ হুইপ। জুলাই সনদের অক্ষর, দাড়ি, কমা, বিন্দু, সেমিকলন আমরা সবাই বাস্তবায়ন করবো, যারা দক্ষিণ প্লাজায় স্বাক্ষরিত হয়েছে। পরে সচিবালয়ে বিএনপি নেতাদের বৈঠক প্রশ্নে পাল্টাপাল্টি বক্তব্য দেয় দুই পক্ষই। সচিবালয় হলো একটা নির্বাহী জায়গা, এখানে রাজনৈতিক দলের শীর্ষ বৈঠক হবে, শীর্ষ ফোরামের বৈঠক হবে, এটা অতীতের রেকর্ড আমাদের জানা নেই। দলের যে মিটিং যেখানে হয়েছে সেটা কোনো মিটিং নয়, যেটা হয়েছে আমরা নিজে আলোচনা করেছি। আলোচনা ইতিমধ্যে যে কোনো জায়গায় হতে পারে বাংলাদেশের, সেখানে আমরা আলোচনা করে আগেই সিদ্ধান্ত ছিল, সেটাকে মাননীয় প্রধানমন্ত্রী তিনি ঘোষণা করেছেন। পরে ইসি সচিব জানান 16 আগস্ট প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই হবে। 3টার ভিতরে একজনা ডক্টর অলি আহমেদ বীর বিক্রম, ওনার মনোনয়নপত্র পেয়েছে 2টা, আর মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওনার মনোনয়নপত্র পেয়েছে 1টা। যাচাই বাছাইয়ের পরে আমরা যেটা আইন অনুযায়ী, যেটা প্রথমটাই যদি বৈধ হয়ে যায়, দ্বিতীয়টার বাছাই করার দরকার নেই। 20 আগস্ট সংসদ অধিবেশন কক্ষে দুপুর 2টা থেকে 5টা পর্যন্ত চলবে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট। এই নির্বাচনে ভোটার 349 জন। মাননীয় জনপ্রশাসন মন্ত্রী মাহমুদুল হাসান, স্টার নিউজ, ঢাকা। মির্জা ফখরুল রাষ্ট্রপতি প্রার্থী হওয়ায় বিএনপির মহাসচিব এখন কে হচ্ছেন তা নিয়েই এখন রাজনৈতিক অঙ্গনের সবচেয়ে বড় জল্পনা কল্পনা। সরাসরি মহাসচিব নাকি ভারপ্রাপ্ত মহাসচিব, জোরালো হচ্ছে সেই প্রশ্ন। আগের উদাহরণ বিবেচনায় নিলে এই দৌড়ে এগিয়ে রুহুল কবির রিজভী। অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী পদে শহীদুদ্দিন চৌধুরী আনি ও স্থানীয় সরকার মন্ত্রী হিসেবে শোনা যাচ্ছে সালাউদ্দিন আহমদের নাম। শুধু একটা স্বপ্নকে তাড়া করেছিলাম, দেশটা মুক্ত হবে।
একটা গণতান্ত্রিক রাষ্ট্র হবে বাংলাদেশ। বিএনপির সবচেয়ে দুঃসময় দীর্ঘ ১৫ বছর দলের হাল ধরে রেখেছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবার বসতে যাচ্ছেন রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে। অবসান হলো মহাসচিব হিসেবে তার দীর্ঘ যাত্রার। এতে সবখানে নতুন আলোচনা, কে হচ্ছেন বিএনপির পরবর্তী মহাসচিব। সেই তালিকার শুরুতেই রয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নাম। কারণ দলটির অতীতেও আছে এমন নজির। ২০১১ সালে খন্দকার দেলোয়ার হোসেনের মৃত্যুর পর ভারপ্রাপ্ত মহাসচিব হয়েছিলেন তখনকার সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যদিও বিএনপির গঠনতন্ত্রে ভারপ্রাপ্ত মহাসচিব বলে কিছু নেই, তবে এখন প্রশ্ন দেখা দিয়েছে, নতুন মহাসচিব পেতে অপেক্ষা করতে হবে জাতীয় কাউন্সিলের, নাকি দলের চেয়ারম্যানের হাতেই খুলবে বিকল্প পথ। বিএনপির গঠনতন্ত্রের ১১ ধারা অনুযায়ী জাতীয় নির্বাহী কমিটিতে মহাসচিব থাকবেন একজন, আর ১০ নম্বর ধারা অনুযায়ী মহাসচিব নির্বাচিত হবেন কাউন্সিলের মাধ্যমে। কিন্তু পদটি শূন্য হলে সামনে আসে চেয়ারম্যানের বিশেষ ক্ষমতা। নির্বাহী কমিটির শূন্য পদ পূরণ করতে পারেন তিনি। তবে এখানেই শেষ নয়। চেয়ারম্যানের এই ক্ষমতার প্রয়োগের পর সাংগঠনিকভাবে প্রয়োজন হবে স্থায়ী কমিটির অনুমোদন ও পরবর্তী জাতীয় কাউন্সিলে তার অনুমোদনের প্রশ্ন। মহাসচিব পদে পরিবর্তন শুধু একটি সাংগঠনিক সিদ্ধান্ত নয়, বিএনপির আগামী দিনের নেতৃত্বের দিক নির্দেশনাও নির্ধারণ করবে এই সিদ্ধান্ত। তাই এখন সবার চোখ তারেক রহমানের সিদ্ধান্তের দিকে। জাকারিয়া আহমেদ, স্টার নিউজ, ঢাকা। প্রধানমন্ত্রীর ভারত সফর হবে, তবে সেটি কবে তা নির্ভর করছে তার সময়সূচি ও দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের উপরে। এ সফরকে ঢাকা দিল্লি সম্পর্ক ঠিক করার বড় সুযোগ হিসেবে দেখছে সরকার, আর ভারতকে এই সুযোগ কাজে লাগানোর আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতের হাইকমিশনারের সাক্ষাতের পর থেকেই তার ভারত সফর নিয়ে চলছে নানা জল্পনা, তবে তার দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলছেন, প্রধানমন্ত্রী ভারত সফরে যাবেন, তবে সেটা নির্ভর করছে তার সময় ও ঢাকা দিল্লি সম্পর্কের উপরে। সকল দেশ সফরের ক্ষেত্রেই আমরা বাংলাদেশ সরকার পজিটিভ আছে, কিন্তু এটা নির্ভর করবে মাননীয় প্রধানমন্ত্রীর সময়ের উপরে এবং দুই দেশের আলোচনার কতটুকু আগাচ্ছে সেটার উপরে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই ব্রিফিংয়ে উঠে আসে ঢাকা দিল্লি সম্পর্কের ভবিষ্যৎ প্রসঙ্গ। এ নিয়ে প্রতিমন্ত্রী জানান, সাম্প্রতিক টানাপোড়েন কাটিয়ে সম্পর্ক স্বাভাবিকের সুযোগ এখনো আছে। যখন দুই দেশের প্রধান বসবে, দুই দেশের প্রধানমন্ত্রী যখন বসেন, তখন অবশ্যই অনেক সমস্যার সমাধান হতে পারে, অনেক সমস্যার সমাধান হওয়া সম্ভব এবং সেটাই আমরা আশা করি। এখন দেখার বিষয়, প্রধানমন্ত্রীর সম্ভাব্য দিল্লি সফর কি সত্যিই ঢাকা দিল্লি সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা করবে। সকল দেশের সাথে সম্পর্ক আরও কিভাবে জোরদার করা যায় সেই লক্ষ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। নাইম আবির, স্টার নিউজ, ঢাকা। সরকারকে শেখ হাসিনার প্রেস কনফারেন্সের ব্যাপারে জবাব দিতে হবে। এ বিষয়ে স্পষ্ট বক্তব্য ছাড়া তারেক রহমানকে ভারত সফরে যেতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। বিকেলে শহীদ ওসমান হাদি চত্বরে ইনকিলাব মঞ্চের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। দাবি করেন, দেশের গণতন্ত্র এবং সার্বভৌমত্বের বিরুদ্ধে কাজ করছে ভারত। দিল্লিতে বসে শেখ হাসিনা যা বলছে তা ভারতের কথা বলেও অভিযোগ করেন তিনি। নাহিদ ইসলাম বলেন, ফ্যাসিস্টদের সুযোগ দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছে ভারত সরকার। দেশের গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষায় ভারতকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন এনসিপির আহ্বায়ক। 5ই আগস্টের যে প্রেস কনফারেন্স, সেটা নিয়ে তারেক রহমানকে স্পষ্ট জবাব দিতে হবে, পররাষ্ট্রমন্ত্রীকে স্পষ্ট জবাব দিতে হবে, এবং এই প্রশ্নের সমাধান না হওয়া পর্যন্ত শেখ হাসিনার প্রত্যর্পণ কিভাবে হবে, ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক কিভাবে নতুনভাবে নিরূপণ হবে, এটা ঠিক না হওয়া পর্যন্ত তারেক রহমান ভারতে যেতে পারবে না। জুলাই অভ্যুত্থান দমনে নির্বিচারে মানুষ মারার পরেও দেশে ফিরে শেখ হাসিনার রাজনীতি করার ইচ্ছেকে মামাবাড়ির আবদার বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে আশ্রয় করে দিল্লি তার স্বার্থ হাসিলের চেষ্টা করছে বলেও অভিযোগ করেছেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সহোদর আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন উপলক্ষে আয়োজিত এই দোয়া অনুষ্ঠান। অনুষ্ঠানে যোগ দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক সহ বিএনপির নেতাকর্মীরা। এ সময় প্রধান অতিথির বক্তব্যে বিষয় ছাপিয়ে ওঠে সমসাময়িক রাজনৈতিক প্রসঙ্গ। অভিযোগ করেন হাসিনাকে ব্যবহার করে ফায়দা হাসিলের চেষ্টা করছে দিল্লি। বাংলাদেশের সার্বভৌমত্বকে, স্বাধীনতাকে তোয়াক্কা না করে পুরো বাংলাদেশের উপর তারা নিয়ন্ত্রণ নিয়ে এই দেশকে একটি করদযুক্ত রাজ্য করার জন্য তাদের একজন শিখণ্ডী দরকার, তাদের একজন প্রতিভু দরকার। এই প্রতিভু, এই শিখণ্ডী ছিলেন শেখ হাসিনা, যাকে দিয়ে ওই পার্শ্ববর্তী দেশ, ওই দিল্লি বাংলাদেশের উপর তাদের আগ্রাসী যে আকাঙ্ক্ষা সেটা বাস্তবায়ন করার চেষ্টা করে। তিনি বলেন, ফ্যাসিবাদী সরকারের সময় শেখ হাসিনার নির্দেশে সংগঠিত হত্যাকাণ্ডের বিচার দেখতে চায় জনগণ। পাপিষ্ঠ একজন নারী, তিনি আবার রাজনীতি করতে চান, আবার দিল্লি থেকে তিনি প্রেস কনফারেন্সে অংশগ্রহণ করেন। উনি মামার বাড়ির আবদার করছেন, পালিয়ে গিয়ে তাকে যারা আশ্রয় দিয়েছে। অনুষ্ঠানে বগুড়ায় আরাফাত রহমান কোকোর নামে প্যারা স্পোর্টস কমপ্লেক্স প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন বলেও জানান বক্তারা। আমি কোনো প্রতিহিংসার রাজনীতি করতে চাই। জিসান আহমেদ, স্টার নিউজ, ঢাকা। দীর্ঘমেয়াদী লক্ষ্য নিয়ে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে একথা জানান তিনি। এ সময় বাংলাদেশের সমৃদ্ধিতে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেয় সফররত যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল। বাংলাদেশ যখন বিদ্যুৎ ও জ্বালানি সংকটে, যখন নতুন সরকার বিদেশে বিনিয়োগ বাড়াতে উদ্গ্রীব, ঠিক সে সময় বাংলাদেশে হাজির যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের ব্যবসায়িক দল। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ৫০ সদস্যের প্রতিনিধি দল বৈঠক করেন। এ সময় নবায়নযোগ্য জ্বালানি ও আধুনিক প্রযুক্তিতে বিনিয়োগের আহ্বান জানান সরকার প্রধান। বৈঠকে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের আত্মবিশ্বাসের সাথে দীর্ঘমেয়াদী লক্ষ্য নিয়ে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান প্রধানমন্ত্রী। এ সময় বাংলাদেশের সমৃদ্ধিতে সহযোগিতা অব্যাহত রাখার কথা জানান ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সভাপতি। That we received a very, very positive message from the government about social upliftment, about social welfare, about employment and jobs. আনুষ্ঠানিক ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন বলেন, বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। এখানে কিভাবে বাংলাদেশে বিনিয়োগ আরও বাড়ানো যায়, ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ করা যায়, অর্থনৈতিক অগ্রযাত্রা বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও স্থিতিশীল এবং আরও দীর্ঘায়িত করা যায়, কিভাবে বাংলাদেশে কর্মসংস্থান তৈরি করা যায় এবং সরকারের বিভিন্ন ম্যানিফেস্টোতে যে পলিসিগুলো রয়েছে এগুলো বাস্তবায়নে আমেরিকার প্রাইভেট সেক্টর থেকে কিভাবে ভূমিকা রাখা যায়, এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সকাল 9:30টায় শুরু হওয়া বৈঠক চলে ঘণ্টা দুয়েক। সিফাত শাহরিয়ার, স্টার নিউজ, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড IMO এবং ইউরোপীয় বালিকা গণিত অলিম্পিয়াড EGMO বিজয়ী বাংলাদেশের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে পদকজয়ী শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীর সঙ্গে কুশল বিনিময় করেন এবং গণিত অলিম্পিয়াডে তাদের অংশগ্রহণ, অভিজ্ঞতা অর্জনের কথা প্রধানমন্ত্রীর কাছে ব্যক্ত করেন। এ সময় তারেক রহমান তাদেরকে অভিনন্দন জানান এবং ভবিষ্যতে আরও সাফল্য অর্জনের জন্য শুভকামনা জানান। বাংলাদেশ বালিকা গণিত ফাউন্ডেশন BGMF এর পক্ষ থেকে তৃণমূল পর্যায়ে গণিত অলিম্পিয়াডের কার্যক্রম আরও বিস্তৃত ও কার্যকর করতে প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করা হয়। এই সময় প্রধানমন্ত্রী উদ্যোগকে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। গ্রাম বাংলার পর লোডশেডিংয়ের ধাক্কা লেগেছে রাজধানীতেও। মধ্যরাতে অনেক এলাকায় থাকছে না বিদ্যুৎ। মেগাসিটি ঢাকাতে এমন পরিস্থিতিতে নাকাল জনজীবন। এতে শিশু ও বয়স্করা পড়েছেন সবচেয়ে বেশি বিপাকে। হঠাৎ করেই মধ্যরাতে বিদ্যুৎ নেই। গ্রামের পর এবার বিদ্যুৎ বিভ্রাটে ঢাকা। কোথাও 1 ঘন্টা, কোথাও আবার 1.5 থেকে 2 ঘন্টা।
আর এই দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় ভ্যাপসা গরমে বেশ অস্বস্তিতে পড়তে হয়েছে ঢাকার বিভিন্ন এলাকার বাসিন্দাদের। বাড়ি থেকে ব্যবসা প্রতিষ্ঠান সবখানেই ছিল ভোগান্তি। বাংলাদেশের অবস্থা খুবই খারাপ, তার মধ্যে আমাদের ব্যবসার অবস্থা অত্যন্ত খারাপ। অবশ্যই ক্ষতিগ্রস্ত, কারণ তাদের তো বেচা কিনে রাত্রে, ঢাকার মানুষ তো সবাই রাত্রে ফ্রি থাকে। মানুষটা বাজার করতে আসে, তারা আসে তো সন্ধ্যার পর, বিকালের পর ঘরের কাজকর্ম শেষ করে মার্কেটিং করতে বাইরে হয়। দোকানদারির সময়, ব্যবসার সময়টা এত সন্ধ্যার পরে। একদিকে ভুতুড়ে বিল, অন্যদিকে লোডশেডিং। ভুক্তভোগীরা বলছেন এ যেন শাখের করাত, বিদ্যুতের শর্ট সব দিকেই। সামাজিক যোগাযোগ মাধ্যমেও দেখা দিয়েছে ক্ষোভের বহিঃপ্রকাশ। সবার উদ্বেগ, কতটা দীর্ঘ হবে লোডশেডিংয়ের ভোগান্তি। আসলে আমরা চরম ভোগান্তির মধ্যে আছি। এটার আসলে দ্রুত একটা সমাধান হলে আমাদের জন্য আসলে খুব ভালো হয় এবং আমাদের বাচ্চাদেরও এটা একটা অস্বস্তির বিষয়। আসলে কারেন্ট না থাকলে রান্না করতে পারি না, তারপরে অনেক সময় ফ্যানে চার্জ থাকে না, গরম অস্বস্তি লাগে সবার। চলমান গ্যাস সংকটে বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ায় সারা দেশে লোডশেডিং বেড়েছে। বুধবার সর্বোচ্চ লোডশেডিং ছিল ৩৩৮২ মেগাওয়াট। বিদ্যুৎ সাশ্রয়ে দেশের সব মার্কেট ও শপিং মল রাত ৮টার মধ্যে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বিদ্যুৎ বিভাগ। শাহানুর ইসলাম, স্টার নিউজ, ঢাকা। বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে দেশের সব শপিং মল, মার্কেট ও দোকানপাট প্রতিদিন রাত ৮টার মধ্যে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। আমরা এ নিয়ে বিস্তারিত জানবো। হাতিরপুল এলাকায় আছেন আমাদের সহকর্মী ফাহিম ইউসুফ। আমরা যাচ্ছি তার কাছে। ফাহিম, একটু জানাবেন যে সেখানে কী অবস্থা, এবং দেখা যায় যে এরকম সংকট পড়লেও, যেমন ৫-৬ মাস আগেও এরকম দেওয়া হয়েছিল, নির্দেশনা দেওয়া হয়েছিল, সবাই আসলে কেউ মানে না। আপনি কি অবস্থা দেখছেন রাজধানীর? ধন্যবাদ মনির। আমি সন্ধ্যার পর থেকেই দেখার চেষ্টা করছিলাম রাজধানীর যে বিপণী বিতানগুলো রয়েছে, বড় মার্কেটগুলো রয়েছে, সেগুলোর অবস্থা, এবং রাত ৮টার পর থেকে দেখতে পেয়েছি বেশিরভাগ জায়গায় কিন্তু মার্কেটগুলো সঙ্গে সঙ্গে বন্ধ করে দেওয়া হয়েছে। এবং যেহেতু কেবল গতকালই এই ঘোষণাটি এসেছে সরকারের পক্ষ থেকে, সেজন্য বলা যায় যে মানুষের মাঝে বর্তমান পরিস্থিতি নিয়ে যে এক ধরনের উদ্বিগ্নতা, সেই জায়গা থেকে দেখা গিয়েছে বেশিরভাগ জায়গাতেই মার্কেটগুলো ৮টার মধ্যে তারা বন্ধ করে দিয়েছেন। এবং এখন পর্যন্ত আমি 8:30টার পর থেকে এখন পর্যন্ত কোনো মার্কেট খোলা থাকতে দেখিনি। বিশেষ করে রাজধানীর কারওয়ান বাজার, নিউ মার্কেট এবং মৌচাক সহ আশপাশের যতগুলো অঞ্চল রয়েছে, প্রতিটি জায়গাতেই দেখতে পেয়েছি যে ৮টার পর থেকেই তারা মার্কেটগুলো বন্ধ করছেন, এবং 8:30টার পর আমরা কোনো মার্কেট এখন পর্যন্ত খোলা থাকতে দেখিনি। পাশাপাশি মার্কেট ছাড়াও আশপাশের যে ব্যস্ততম সড়কগুলো রয়েছে, সড়কের পাশে যে দোকানপাটগুলো রয়েছে, সেগুলো কিন্তু শাটার নেমে গিয়েছে ৮টার পর। তো সেই জায়গা থেকে বলা যায় যে সাধারণ মানুষের মাঝে বর্তমান পরিস্থিতিতে যে সরকারের যে নির্দেশনা, সেটি পালন করতেই দেখা গিয়েছে। এবং আসলে সামনে কেমন হবে সেটি আসলে বলা যাবে তদারকি যে সংস্থাগুলো রয়েছে তাদের কীরকম তদারকি থাকে, আবার মানুষের মাঝে এই প্রতিক্রিয়া নিয়ে আসলে কেমন কি অবস্থা থাকে। তবে এখন পর্যন্ত খুচরা বিক্রেতা যারা রয়েছেন তাদের মাঝে এক ধরনের শঙ্কা আমরা লক্ষ্য করতে পেরেছি। তাদের অনেকের সঙ্গে কথা বলে যেটি জানতে পেরেছি যে বর্তমান এই পরিস্থিতিতে তারা আসলে বিপাকেই পড়েছেন। বিশেষ করে বেচা কেনার দিক থেকে অনেকটা লোকসানের কথাও তারা আমাদেরকে জানিয়েছেন। তবে বেশ কিছু ক্রেতা তারা জানিয়েছেন যে এরকম যদি বিদ্যুৎ সাশ্রয়ের জন্য সরকারের যে উদ্যোগ, এটি যদি এভাবে অনেকটা নিয়ন্ত্রণে আনা যায়, সেই ক্ষেত্রে তারা এটিকে অনেকে সাধুবাদও জানিয়েছেন। এই ছিল আমার কাছে বর্তমান পরিস্থিতি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের সহকর্মী ফাহিম ইউসুফ জানাচ্ছিলেন মার্কেটগুলো আসলে বন্ধ হচ্ছে কিনা সে ব্যাপারে। প্রতিদিন 12 থেকে 18 ঘন্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকছে ঢাকার ফিলিং স্টেশনগুলোতে। 4 থেকে 5 ঘন্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না চাহিদা মাফিক গ্যাস। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন সিএনজি অটো চালকরা। বৃহস্পতিবার সকালে মাত্র 200 টাকা আয়ের পর সিএনজি নিয়ে আবারও লাইনে দাঁড়াতে হয়েছে গ্যাসের জন্য। দুপুর গড়ালেও মেলেনি কাঙ্ক্ষিত গ্যাস, তাই সংসারের খরচ চালানো নিয়ে দুশ্চিন্তায় সিএনজি চালক। সকাল 7টা বাজে দাঁড়াইছি, এখন বাজে 2টা, এখন মনে করেন যে এখনো গ্যাস পাই নাই, তাই আমরা 200 টাকা ভাড়া মেরে আসছি। মালিকের জমা হইলো 1130 টাকা, উনি 1 টাকাও কম নিবেন না। রাজধানীর বেশিরভাগ ফিলিং স্টেশনেই যানবাহনের দীর্ঘ সারি। প্রতিদিন 12 থেকে 18 ঘন্টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকছে অধিকাংশ পাম্পে। এতে প্রাইভেট কার সহ গ্যাস চালিত সব ধরনের যানবাহন চালকরা এখন চরম ভোগান্তিতে। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও গ্যাস মিলছে সামান্য। পরিপূর্ণভাবে যেভাবে গ্যাস পাওয়ার কথা সেটা আমরা পাই না, যেই কারণে আমাদের এইভাবে বসে থাকতে হয়। কিছু জায়গায় গ্যাস পাওয়া যাইতেছিল, আবার এখন অনেক জায়গায় গ্যাস বন্ধ হয়ে গেছে।
এখন যদি সরকার কোনো পদক্ষেপ না নেয় তাইলে তো এই যে যারা আপনার গাড়িগুলা চালায় গ্যাসের মাধ্যমে সব গাড়ি বন্ধ হয়ে যাইব। ঢাকার বিভিন্ন ফিলিং স্টেশন ম্যানেজাররা জানান লাইনে গ্যাসের চাপ একদমই কম, তাই লম্বা লাইন থাকার পরেও সবসময় গ্যাস দেওয়া সম্ভব হচ্ছে না। বড় বড় গাড়িতে যেন গ্যাস যাবো 2000 টাকা, এনে গ্যাস দাম হলো 400 টাকা, 350 টাকা, 500 টাকা হাইস্ট। গ্যাসের সংকট সমাধানে সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি যানবাহন চালকদের। আতাউর নিয়ন, স্টার নিউজ, ঢাকা। স্বল্প মেয়াদে বিদ্যুৎ জ্বালানির সংকটের সমাধান নেই জানিয়ে অসহায়ত্ব প্রকাশ করলেন জ্বালানি মন্ত্রী। সিপিডির এক আলোচনায় যুক্ত হয়ে দেশবাসীকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন তিনি। বলেছেন 2029 সাল নাগাদ জ্বালানি সংকটের সমাধান আশা করছে সরকার। বর্তমান বিদ্যুৎ সংকটের জন্য দায়ী করেন ব্যাটারি রিকশাগুলোকেও। দেশ জুড়ে হঠাৎ বেড়েছে লোডশেডিং। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন উদ্যোগ নিচ্ছে সরকার। অন্যদিকে জনরোষের ভয়ে প্রশাসনের সহায়তা চেয়েছে পল্লী বিদ্যুৎ সমিতির অফিসগুলো। জ্বালানি সংকট উত্তরণ নিয়ে গবেষণা প্রতিষ্ঠান সিপিডি আয়োজিত আলোচনায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এই পরিস্থিতির জন্য দুঃখ প্রকাশ করে স্বল্প মেয়াদে কোনো সমাধানের পথ দেখাতে পারেননি বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী। আমি আপনাদের একজন, আমি আপ্রাণ চেষ্টা করছি যাতে এই যে সমস্যাটা আছে এই সমস্যাটা বেল আউট করতে পারি। তো আপনারা যদি আমাদের সাথে আমাদেরকে অ্যাটলিস্ট মোরাল সাপোর্টটা দেন তাহলে আমাদের কাজ করাটা সহজ হয় আর কি। সংকটের পেছনে অবৈধ সংযোগের কথা তুলে ধরে গভীর রাতে ব্যাটারি রিকশা চার্জ দেয়াকে দায়ী করেন মন্ত্রী। এই যে ব্যাটারি রিকশা এসছে এগুলো সব রাতে চার্জে বসিয়ে দেয় এবং মোস্টলি যারা যে চার্জ করে এগুলো মোস্টলি ইলিগাল কানেকশন। আমরা এই ইলিগাল কানেকশন গুলো করার চেষ্টা করছি। এ সময় মন্ত্রী বলেন, বেসরকারি খাতকে তেল আমদানির সুযোগ নিয়ে অতিরিক্ত সমালোচনা হচ্ছে। হঠাৎ করে দেখলাম যে আমি আপনার বসুন্ধরাকে পুরা তেলের ব্যবসা দিয়ে দিচ্ছি। তো এই যে আপনার আমাদের প্রচার, এই প্রচারটাও তো আমার মনে হয় যে আপনাদেরও কিছু বলা উচিত। মহেশখালীর টার্মিনাল পুরোপুরি চালু হওয়ার সময় জানাতে না পারলেও মন্ত্রী জানান সংকট সমাধানে আরো 3টি টার্মিনাল করা হবে। মাজহার মাহবুব, স্টার নিউজ, ঢাকা। চট্টগ্রামে অগ্রণী ব্যাংকের লাল দিঘি শাখায় ভল্ট থেকে 4 কোটি 38 লাখ টাকা উদ্ধারের অভিযোগ উঠেছে। আর এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে 2 জনকে। ঘটনা তদন্তে নেমেছে পুলিশ। লাল দিঘির পারে অগ্রণী ব্যাংকের পূর্ব কর্পোরেটের শাখা, সেখানে ভোল্ট থেকে 4 কোটি 38 লাখ টাকা উধাও হওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি বৃহস্পতিবার জানাজানির পর বন্দর নগরী জুড়ে তৈরি হয়েছে চাঞ্চল্য। ব্যাংক কর্মকর্তারা জানান, বিভিন্ন গ্রাহকের আমানতের বিশাল এই অর্থের ঘাটতি ধরা পড়ে নিয়মিত হিসাব মেলানোর সময়। গত 10 আগস্ট নগরীর কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন তারা। এই ঘটনায় ক্যাশ ইনচার্জ কামরুল হোসেন ও জাফরুল্লাহ তানভীর নামে 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। 2টি মোবাইল ফোন সহ 64 জিবির একটি পেনড্রাইভ জব্দ করা হয়েছে। সিসি ক্যামেরা ফুটেজ দেখছি, দেখার পরে আরও আমরা সবাইকে জিজ্ঞাসাবাদ করছি। সবগুলো আমরা তথ্য প্রমাণ একসাথে করে কয়দিন বা কিবারে বা কখন করছে এই জিনিসটা আমরা পরিষ্কার করবো। পরস্পর যুগ সাজস্য এই ক্ষেত্রে সরাইছে বা কোথায় গেছে এগুলোর একটা প্রক্রিয়াই আছে, হয়তো এটাই তদন্তের প্রক্রিয়া। দেন তদন্ত করে এই জিনিসটা পরিষ্কার হবে। মামলার এজাহারে উল্লেখ, ভোল্টের টাকার বান্ডিলে বড় নোটের ভেতর ছোট নোট ঢুকিয়ে প্রকৃত অর্থের পরিমাণ কম দেখানো হতো। ঘাটতির অর্থ হাটহাজারী উত্তর বরিশচর এলাকায় ইশরাত এগ্রো নামের একটি গরুর খামারে বিনিয়োগ করা হয়েছে। এমন ঘটনায় স্তব্ধ গ্রাহকরা। ক্রমান্বয়ে গ্রাহকের টাকা উদয় হয়ে যায়। ব্যাংক সম্বন্ধে মানুষের যে বিরূপ যে ধারণাটা, এটা বরাবর এটা বাড়তেছে, এটা ক্রমাগতভাবে এটা বাড়তেছে। ব্যাংক থেকে যদি সে আমানত নষ্ট হয়ে যায়, ব্যাংকের যে অস্তিত্ব সেটা থাকবে না। ঘটনার বিষয়ে জানতে চাইলে ব্যাংকের কোনো কর্মকর্তাই গণমাধ্যমে কথা বলতে রাজি হননি। এখানে আসলে আমাদের প্রিন্ট মিডিয়াতে বক্তব্য দেওয়ার কোনো ইচ্ছে নেই, এটা হচ্ছে স্বাভাবিক কথা। ঠিক আছে, 32 লাখ টাকা এখান থেকে উধাও হলো, আমরা তাহলে ধরে নিব যে এখানে আপনাদের ব্যাংকের কর্মকর্তারাই জড়িত। মামুন নুর রশিদ, অভি, স্টার নিউজ, চট্টগ্রাম।
যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ আরও দীর্ঘায়িত হলে শত্রুর ভূখণ্ডে গিয়ে হামলা চালানোর পরিকল্পনা করেছে ইরান। এই সক্ষমতা গড়ে তুলতে এরই মধ্যে সশস্ত্র বাহিনীকে নির্দেশ দিয়েছে নতুন সামরিক নেতৃত্ব। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছেন হরমুজের পুরো নিয়ন্ত্রণ এখন যুক্তরাষ্ট্রের হাতে, যদিও এই দাবি প্রত্যাখ্যান করেছে ইরান। মধ্যপ্রাচ্যের যুদ্ধে প্রতিনিয়তই ঘটছে বাকবদল। এতদিন নিজ দেশ থেকেই শত্রুর ভূখণ্ডে বিভিন্ন সমরাস্ত্র ও স্থাপনা লক্ষ্যবস্তু করলেও এবার নতুন পরিকল্পনা আসছে ইরান। আইআরজিসিকে দেশের সীমান্তের বাইরে এমনকি শত্রুর ভূখণ্ডে গিয়ে সামরিক অভিযান চালানোর সক্ষমতা অর্জনের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাহিনীটির জ্যেষ্ঠ কমান্ডার। আমাদের অবশ্যই শত্রুর ভূখণ্ডে অভিযান চালানোর সক্ষমতা থাকতে হবে। শত্রুর দেশে গিয়ে এবং নিজেদের ভূখণ্ড থেকে অনেক দূরে অভিযান পরিচালনা করতে হবে। এটা একটি আক্রমণাত্মক সামরিক নীতি। প্রয়োজনের সময় এই দায়িত্ব পালনের জন্য আইআরজিসিকে এখন সেই প্রস্তুতি ও সক্ষমতা অর্জনের নির্দেশ দেওয়া হয়েছে। এই জ্যেষ্ঠ উপদেষ্টা আরও দাবি করেছেন, ইরানের সব অস্ত্র, গোলাবারুদ ও সামরিক সরঞ্জাম এখন দেশেই তৈরি হচ্ছে। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎপাদনের হারও ব্যবহারের চেয়ে বেশি। ফলে যুদ্ধ কয়েক বছর চললেও তা চালিয়ে যাওয়ার সক্ষমতা ইরানের রয়েছে বলে দাবি তার। এর মধ্যেই হরমুজ প্রণালী নিয়ে কঠোর অবস্থান জানিয়েছে তেহরান। ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের নবনিযুক্ত সচিব মোহসেন রেজাই বলেছেন, যুক্তরাষ্ট্রের যুদ্ধ ও অবরোধ বন্ধ, ইরানের জব্দ সম্পদ ছাড় এবং লেবানন ও গাজা সহ পুরো অঞ্চলে যুদ্ধবিরতিতে সম্মত না হওয়া পর্যন্ত হরমুজ খুলবে না। এ ব্যাপারে পাল্টা কড়া বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হরমুজ প্রণালীর পুরো নিয়ন্ত্রণ এখন যুক্তরাষ্ট্রের হাতে। আমি মনে করি এই নিয়ন্ত্রণ আমরা ধরে রাখব। আমাদের নৌ অবরোধকে সবাই ইস্পাতের দেয়াল বলছে, আর ইরানের এ বিষয়ে কিছুই করার নেই। এদিকে গত মঙ্গলবার পাকিস্তানি সরকারি সূত্রের বরাতে তুরস্কের আনাদোলু এজেন্সি জানিয়েছিল, ইরান ও যুক্তরাষ্ট্র ৬০ দিনের যুদ্ধবিরতি বাড়াতে সম্মত হয়েছে। তবে বুধবার এক জ্যেষ্ঠ ইরানি সূত্র রয়টার্সকে জানিয়েছে, যুদ্ধবিরতি বাড়ানো নিয়ে কোনো আলোচনা হয়নি। অন্যদিকে হরমুজ প্রণালী পুনরায় খুলতে তেহরানের সাথে আলোচনায় রয়েছে ওমান। মধ্যস্থতার চেষ্টা চালাচ্ছে পাকিস্তান ও কাতার। দোহা বলছে, হরমুজ পুনরায় খুলে দেওয়া এবং জলপথটির নিরাপত্তা নিশ্চিত করাই তাদের অগ্রাধিকার। তবে পাল্টাপাল্টি হুমকি ও সামরিক প্রস্তুতিতে ওয়াশিংটন তেহরান উত্তেজনা কাটেনি। ইফাতিরা, স্টার নিউজ। মাত্র ২৮,০০০ টাকা দামের একটি শাড়ি, যে শাড়ি আসামির কাঠগড়া পর্যন্ত টেনে নিয়ে গেল এসবের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশাকে। শাড়ি আত্মসাতের অভিযোগ থেকে জামিন পেলেন বটে তিনি, তবে সঞ্চয় করেছেন জীবনের ভয়ঙ্করতম এক অভিজ্ঞতা। আদালত প্রাঙ্গণে দাঁড়িয়ে তার প্রতিদ্বন্দ্বী ঝরেছে তানজিন তিশার কণ্ঠে। আদালতে আত্মসমর্পণ, এরপর জামিন। তবে আদালত প্রাঙ্গণ ছাড়ার আগে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন তানজিন তিশা। ১৩ই আগস্ট সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুয়েল রানার আদালতে আত্মসমর্পণ করেন এই অভিনেত্রী। বেলা 11:30টার দিকে আসামি ও বাদীপক্ষের বক্তব্য শুনেন বিচারক। শুনানি শেষে তানজিন তিশার জামিন মঞ্জুর করে আদালত। জামিনের খবরটি তিশা ও তার স্বজনদের জন্য স্বস্তিকর হলেও দারুণ অস্বস্তিকর অভিজ্ঞতা পেলেন এই অভিনেত্রী। তাই তার কণ্ঠে ফুটে ওঠে ক্ষোভ আর প্রশ্ন। ক্ষমতার যে অপব্যবহার হয় সেটা আজকে আমাদের দ্বারা প্রমাণিত, এবং আমি আইনকে শ্রদ্ধা করি বলে আমি কিন্তু আজকে এখানে এসেছি। এবং সেকেন্ডলি হচ্ছে, এর আগে আমি কিছুই বলিনি বিকজ আমি আইনকে শ্রদ্ধা করেছি যে না, আইন যখন আমাকে সমঝারি দিয়েছে আমি এসেছি। কিন্তু ওখানে অনেকগুলি মিথ্যা কথা প্রদান করা হয়েছে। ডেফিনেটলি টুডে টুমরো এগুলো আসবে, এগুলো সবার সামনে আসবে। এই ঘটনায় নিজের সম্মানহানি হয়েছে বলে দাবি করেন তিশা। তার অভিযোগ, একজন নারী তার স্বামীর ক্ষমতা ব্যবহার করে তাকে হয়রানি করেছেন এবং বিভিন্ন ধরনের হুমকি দিয়েছেন। যিনি আমার নামে এই কাজটা করেছে আমাকে হ্যারাস করার জন্য, তিনি একজন নারী। তার এবং তার স্বামীর ক্ষমতা দেখিয়ে আমার সাথে এটা করেছে, এবং সে আমাকে অনেক ধরনের হুমকিও দিয়েছে। সেগুলো আমি সামনে হয়তো প্রদান করব, আপনাদের সামনে জানাবো। তিশা বলেন, ভবিষ্যতে আর কেউ যেন এমন বিড়ম্বনার শিকার না হন, সেটিই তার প্রত্যাশা। সেই সঙ্গে সবার জন্য ন্যায় বিচার নিশ্চিত হওয়ার কথাও বলেন এই অভিনেত্রী। মামুন রশিদ পনেল, স্টার এন্টারটেইনমেন্ট। দর্শকেরা, এই ছিল আমাদের স্টার নিউজ প্রাইমের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।